মানুষ চিরদিনই সম্পত্তি বৃদ্ধির প্রতি একটু বেশি আগ্রহী। কেন বললাম? ধরুন আপনার যথেষ্ট যোগ্য থাকার মতো যোগ্য একটা বাড়ি আছে, তারপরেও আপনি বাড়ি কিনছেন। গাড়ি আছে, তারপরেও গাড়ি কিনছেন। মোবাইল আছে, মোবাইল কিনছেন, ল্যাপটপ কিনছেন, তাই না? টাকা পয়সার কথা না হয় নাই বললাম। তো এটাই ব্যাপার হচ্ছে, যদি আপনি ইতিহাস দেখেন, ইতিহাস থেকেই মানুষ চিরদিনই কিন্তু ধন সম্পদ বৃদ্ধির প্রতি একটু বেশি আগ্রহী। কিন্তু দেখুন, আশ্চর্যের বিষয় যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সময় আমাদের সঙ্গে একটা সুন্দর মূল্যবান সম্পদ দিয়ে পাঠিয়েছে। সেটা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য, শরীর। সেটার প্রতি আমরা কিন্তু ততটা যত্নবান নই। আর যদিও কেউ কেউ এর প্রতি যত্নবান, কিন্তু তারপরেও আমাদের এই শরীরের সঙ্গে আমাদের সৃষ্টিকর্তা আর একটা মূল্যবান জিনিস দিয়েছেন। সেটা হচ্ছে আমাদের মন। আমরা কিন্তু এই মনকে নিয়ে অতটা কেউ ভাবি না। দেখুন, ধরুন আপনি বাগান পছন্দ করেন, ফুলের বাগান পছন্দ করেন। আপনি ফুলের বাগানের তৈরির জন্য জায়গা যদি আগে বেছে নিলেন, যেখানে ফুল বাগান করবেন সেই জায়গাটা বাছলেন। সেখানে আপনি প্রথমে কি করেন, সেই জায়গাটা ঘিরেন, বাইরে থেকে যাতে মানে কোনো আক্রমণ না হয় ছাগল, গরু, মানুষের। তারপর সেখানে পরিষ্কার করে গাছ লাগান, জল দেন, সার দেন, তাই না? তারপরে আপনার গাছ বড় হয়, ফুল দিতে শুরু করে, আপনি সেটা সৌন্দর্যটা উপভোগ করুন। এরপরেও কিন্তু একটা কাজ থাকে। সেটা কি না, এই ফুল হয় যখন, তখনই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি বাইরে থেকে কীটপতঙ্গের কিন্তু আক্রমণ ঘটে। অর্থাৎ ওই ফুলের প্রতি আকর্ষণ হয় কিন্তু কীটপতঙ্গ গাছে বসে এবং তারা বিভিন্ন রোগ জীবাণু বয়ে নিয়ে আসে এবং ওই গাছের উপরে সেগুলো রেখে যায়। এবার এই গাছ কিন্তু আক্রান্ত হয়। তার জন্য আমরা কি করে থাকি? আমরা কিন্তু ওই গাছে কীটনাশক স্প্রে করি। যদি তা না করেন, আপনার গাছ কিন্তু বৃদ্ধি পাবে না বা সুন্দর ফুল আর দেবে না। ঠিক তেমনই আমাদের এই যে মনটা রয়েছে, এই মনের কিন্তু প্রচুর চাপ যায়। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মনের উপর দিয়ে প্রচুর ধকল যায়। আমরা কেউ সেটা খেয়ালই করি না। সাধারণ একটা উদাহরণ দিই। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা আপনার সঙ্গে আরেকজন আছে, দুজন মিলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ হয়তো মারা গেছে অ্যাক্সিডেন্টে, বা হাত পা কেটে গেছে বা ভেঙে গেছে, যাই হোক বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি দেখলেন, আপনি সেটাকে ন্যাচারালি যেরকম দেখলেন, দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আপনার সঙ্গে যে আছে সে এবার কি করতে লাগলো, ওই অ্যাক্সিডেন্টটা দেখার পর কিন্তু চিন্তা করছে যে বেচারা মারা গেছে, এর ফ্যামিলির কি হবে, এর বাড়িতে যদি বাচ্চা থাকে, ছোট বাচ্চা ছেলে, তার কি হবে। অর্থাৎ আপনি দেখুন, আপনি কিন্তু আপনার মাইন্ডকে অন্যরকমভাবে সেট করে নিয়ে চলে যাচ্ছেন, আর সে কিন্তু তার মাইন্ডকে সেট করতে পারছে না। তার মধ্যে কিন্তু একটা অন্যরকম থট ঢুকছে, যেটা আমাদের পরিভাষায় আমরা যেটাকে বলি ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং কিন্তু একটা মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে যথেষ্ট। তারপর ধরুন আর একটা ঘটনা বলি। ধরুন অনেক সময় দেখা যায় যে মহিলারা বিশেষ করে এটা হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় অনেক সময় তার কাছের লোকের দ্বারাই, ফ্যামিলির হয়তো কারোর দ্বারা বা পাড়ার কারোর দ্বারাই হয়তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, বা মহিলারা কাজের জায়গাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় এবং সেটা সে কিন্তু প্রকাশ করতে পারে না, বা প্রকাশ করার ইচ্ছা থাকলেও হয়তো সে ফ্যামিলিতে কারোর দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে বা পাড়ায় কারোর দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলেন, সে সেটা নিয়ে কারোর সঙ্গে যদি মন খুলে বলতেও যায়, এই কথা তো সবাইকে সে বলতে পারে না মহিলারা, কারণ এটা তার সম্মানের বিষয়, স্বাভাবিক ব্যাপার। তো হয়তো কাউকে বিশ্বাস করে সে বলতে গেল, হয় সে শুনলো না, নয়তো সে তাকে
বললো যে অন্যরকম বুঝিয়ে তাকে চাপিয়ে দিল। তখন কি হয়, এই যিনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছেন সে কিন্তু হীনমন্যতায় ভোগে। সে ভাবে যে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমার আমার কোনো গুরুত্ব নেই আমার এই বিষয়টা নিয়ে। আমি যাকে বলতে যাচ্ছি, ফ্যামিলিতেও যদি হয়, ফ্যামিলিতেও হয়তো আমার গুরুত্ব নেই। তখন কিন্তু তার মনের উপর চাপ সৃষ্টি হয়। এখানেও কিন্তু তার মানসিক বিপর্যয় ঘটে। তো এই যে আমি যে মানসিক বিপর্যয়ের কথা বলছি, এই মানসিক বিপর্যয়গুলোই পরবর্তী সময়ে অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা, আতঙ্ক, এই এই যে এই রকম বড় বড় মানসিক রোগ বা সমস্যার নাম নিয়ে আমাদের সামনে এসে কিন্তু দাঁড়ায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাংজাইটি। আমি আজকে আপনাদের সঙ্গে অ্যাংজাইটি নিয়ে আলোচনা করব। অ্যাংজাইটির লক্ষণ, অ্যাংজাইটি কেন হয় এবং সবশেষে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে কিভাবে, আমি সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওতে আলোচিত বিষয় আপনার কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে, তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তো আমার চ্যানেলে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, অ্যাংজাইটি হচ্ছে এমন একটা মানসিক সমস্যা যেটা সাধারণত আমাদের ওভার থিঙ্কিং বলুন বা নেগেটিভ থট বলুন, এইগুলো থেকে সাধারণত হয়। যেমন আমি আগে যে দুটো ঘটনা বললাম, যে আমরা কোনো কিছু দেখে আমরা কোনো কিছু একটা সাধারণ নয় বা ডেলি আমাদের লাইফে অনেক কিছু ঘটে, আমরা সেগুলো দেখে যদি সেগুলোকে গভীরভাবে ভাবতে থাকি তাহলে কিন্তু আমাদের মনের উপর চাপ পড়ে। বা এরকম যেটা বললাম, ফ্যামিলিতে হয়তো আপনার সঙ্গে এমন কিছু হয়ে গেল যেটা আপনি শেয়ার করতে যাচ্ছেন, আপনার কথা শোনার মতো কেউ নেই, আপনার মনে হচ্ছে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। সেই বিষয় না যদি ওভার থিঙ্কিং করতে থাকেন, সেটাও কিন্তু আপনার মনের উপর চাপ সৃষ্টি করে। এছাড়া আর একটা বিষয় বলি, ধরুন কোনো একটা আপনার লাইফ হিস্ট্রিতে অতীতে হয়তো কোনো দিন আপনার একটা বড়সড় রোগ হয়ে গেছে, জটিল কিন্তু কিউরেবল, আপনার রোগ হয়েছে বা হয়েছিল, আপনি ট্রিটমেন্ট করেছেন, সব ঠিক আছে, আপনি সেই রোগ থেকে সুস্থও হয়ে গেছেন। কিন্তু কি হয়, অনেক সময় আমরা একটু বাইরে মানুষের কথা বিশ্বাস করি বেশি। ডাক্তারবাবুদের সঙ্গে যতটা আলোচনা করি তার থেকে বেশি বাইরের মানুষের সঙ্গে আলোচনা করি বেশি। বাইরের মানুষের কথাগুলো আমরা সহজে নিয়ে নিই। তো হয়তো আপনি বাইরে থেকে শুনলেন যে এই রোগটা খুব মারাত্মক, এটা তো সহজে ভালো হয় না, তাহলে এটা আবার ঘুরে ফিরে আসতে পারে বা এরকম হতে পারে। আপনার মনের মধ্যে কিন্তু তখন একটা টেনশন শুরু হয়ে যায়, মনের উপর চাপ পড়ে। এতেও কিন্তু আমাদের এইগুলো সৃষ্টি হয়। দেখুন, অ্যাংজাইটি কথার অর্থ হচ্ছে উদ্বেগ। উদ্বেগটা কোথা থেকে সৃষ্টি হয়? মন থেকে, আমাদের মনের উদ্বেগ। এর পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমি সেটা বলবো। ধরুন কোনো কারণে ধরুন আপনি টেনশন করছেন, সেক্ষেত্রে কি হয়, আমাদের নার্ভগুলো অতিরিক্ত পরিমাণে এক্সাইটেড হয়ে পড়ে। আর এই আমাদের নার্ভিং সিস্টেমের একটা পদ্ধতি, সেটা হলো, ধরুন আপনার শরীরের কোনো নার্ভ যদি একবার এক্সাইটেড হয়ে পড়ে অতিরিক্ত মাত্রায়, তো সেই নার্ভটা তার পাশের নার্ভকে এক্সাইটেড করবে, সে আবার তার পাশের নার্ভকে এক্সাইটেড করবে, এইভাবে আপনার গোটা শরীরের নার্ভ কিন্তু এক্সাইটেড হয়ে পড়বে। আর তখনই
আমাদের মস্তিষ্কে অ্যাড্রেনালিন বলে একটা হরমোন গ্রন্থি আছে, সেখান থেকে অতিরিক্ত পরিমাণে অ্যাড্রেনালিন ক্ষরণ হতে থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অ্যাড্রেনালিন যখন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হয়, তখন শুরু হয়ে যায় আমাদের বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, গা বমি ভাব। এছাড়া এই এই অ্যাড্রেনালিনের সঙ্গে আর একটা হরমোন ক্ষরণ হয় এই অতিরিক্ত পরিমাণে এক্সাইটেড হয়ে পড়ার কারণে, সেটা হলো কর্টিসন। তো হরমোনগুলো যখন ক্ষরিত হতে থাকে, তখন আমাদের এই বুক ধড়ফড় করা, তারপর ধরুন মাথা ঘোরা, গা হাত পা যন্ত্রণা, ব্যথা এসব অনুভব করতে থাকবেন। এছাড়া ধরুন আপনার হজমের সমস্যা দেখা দেবে, পেট ফাঁপবে, পিঠে, তারপর হাতে, এসব জায়গায় আপনি বিভিন্ন জায়গায় আপনি ব্যথা অনুভব করবেন। বুঝতেই পারবেন না কেন হচ্ছে ব্যথা। আপনার মনে হয় এখানে ব্যথা হচ্ছে, কিন্তু ধরতে পারবেন না কেন ব্যথা হচ্ছে। হজম হবে না, হজমে গন্ডগোল হবে। এছাড়া আর একটা সমস্যার সৃষ্টি হয়, এই অ্যাড্রিনালিন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হওয়ার ফলে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস বলে একটা অংশ আছে আমাদের এই ব্রেনের সামনের ব্রেনের দিকে, এই দুটো অ্যাটাকড হয়। এই এই প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস আক্রান্ত হওয়ার ফলে আমাদের দুটো লস হয় মেনলি। সেটা হচ্ছে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে থাকে এবং কোনো কিছু নতুন করে শেখার যে দক্ষতা বা ক্ষমতা, সেটা আমরা কিন্তু হারাতে থাকি। এটাও কিন্তু একটা বিরাট লস। অর্থাৎ যারা যারা পড়াশোনা করছেন বা যারা অফিস কাছারি করছেন, তাদের জন্য কিন্তু এটা প্রচুর ক্ষতিকর। এরপর ধরুন আস্তে আস্তে আমাদের ব্রেনের যে সিস্টেম যেটা আছে, সেগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে এবং আমাদের আস্তে আস্তে ব্রেন কিন্তু অ্যাবনর্মাল পজিশনে চলে যেতে থাকে। তাহলে এই অ্যাংজাইটি থেকে আমরা রক্ষা পাবো কী করে? সলিউশন, এর সলিউশন কী আছে? দেখুন, অ্যাংজাইটির সলিউশন একটাই, প্রথম, সেটা হলো নিজেকে সমস্ত নেগেটিভ থট থেকে দূরে রাখতে হবে। প্রথম, মনোবিদরা প্রথম যেটা সাজেশন দিয়ে থাকেন যে আপনার সঙ্গে যত যাই কিছু হয়ে যাক, আপনি যখন বুঝতে পারছেন যে আপনি ধীরে ধীরে অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছেন, আপনাকে অ্যাংজাইটি একটা অ্যাটাক করছে, তখন আপনাকে কিন্তু সচেতন হতে হবে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে টেনশন করা ছাড়তে হবে। যে কোনো বিষয়ে আপনি গভীরভাবে চিন্তা করছেন, সেটা কিন্তু বন্ধ করতে হবে। আর নিজেকে যত্ন রাখার জন্য অ্যাংজাইটি থেকে, যারা ধরুন অ্যাংজাইটিতে অলরেডি যারা আক্রান্ত হয়ে গেছেন, তাদের জন্য সলিউশন হচ্ছে প্রথম এবং প্রধান, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজের মধ্যে পড়ে আপনার হচ্ছে গভীর শ্বাস গ্রহণ করুন। দেখুন, এর মধ্যে একটা মজার বিষয় আছে, এর মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমি একটু আগে আলোচনায় বললাম না যে আমাদের শরীরের নার্ভিং সিস্টেমের একটা দারুণ ব্যাপার হলো যে একটা নার্ভ যদি কোনো কারণে এক্সাইটেড হয়ে পড়ে, তো সমস্ত নার্ভগুলো ধীরে 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 কিন্তু এক্সাইটেড হয়ে পড়ে এবং তার ফলে আমাদের মস্তিষ্কে কিন্তু অ্যাড্রিনালিন ক্ষরিত হয়, কর্টিসন ক্ষরিত হয়, এসবগুলো ক্ষরণ হয়। ঠিক এর একটা বিপরীত ক্রিয়া আছে, সেটা হলো খুব সহজে এই নার্ভগুলোকে কিন্তু আবার শান্ত করা যায়। যদি নার্ভগুলোকে শান্ত করতে পারেন, তাহলে আপনার ধীরে ধীরে কিন্তু আপনার যে অ্যাড্রিনালিন বললাম, কর্টিসন বললাম, এগুলো সব কিন্তু ক্ষরণ স্বাভাবিক মাত্রায় হবে। এই হরমোনগুলোর ক্ষরণ যদি স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আপনার ব্রেন কিন্তু আস্তে আস্তে আপনাকে শান্ত পজিশনে নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে উদ্বেগ থেকে মুক্তি দিতে পারবে। সেটা কি না, এই নার্ভকে আপনি কি করে এক্সাইটেড করবেন? আমি বলে দিলাম এই নার্ভ তুই এক্সাইটেড হবে না, আবার আপনি শান্তই বা করবেন কি করে?
আপনার কমান্ডে কিন্তু হবে না। তার জন্য আমাদেরকে অন্য পদ্ধতি গ্রহণ করতে হবে। দেখুন, আপনি অতিরিক্ত পরিমাণে চিন্তা করেছেন, টেনশন করেছেন, তার জন্যে আপনার নার্ভ কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে বা এক্সাইটেড হয়ে গেছে। আর একে শান্ত করার জন্য একটা নার্ভ আছে যেটা অবস্থান করে আমাদের এই বুক আর পেট এর মাঝখানে। আমাদের একটা ডায়াফ্রাম বলে একটা পর্দা আছে, যেটা আমরা বাংলায় মধ্যচ্ছদা বলি। এইখানে একটা নার্ভ আছে যার নাম হলো ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভকে যদি আপনি কোনো কারণে যদি একটু অ্যাক্টিভ করতে পারেন, এ আস্তে আস্তে কী করবে, আপনার শরীরে বাকি নার্ভগুলোকে কিন্তু শান্ত করবে। এটাই হচ্ছে মজার বিষয়। তো এই ফ্রেনিক নার্ভকে শান্ত করার উপায় কি, সেটা ডাক্তারবাবুরা বলছেন যে এই ফ্রেনিক নার্ভকে যদি যদি অ্যাক্টিভ করতে হয়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বুক ভরে শ্বাস নিতে হবে। এই বুক ভরে শ্বাস নেওয়ার আর একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আপনি যখনই শরীরে প্রচুর পরিমাণে শ্বাস নেবেন, আপনার শরীরে যথেষ্ট পরিমাণে যখন অক্সিজেন সরবরাহ হবে, সেই অক্সিজেন যখন ব্রেনে যাবে, তখন কিন্তু ব্রেনের স্বাভাবিক কার্যাবলী সুন্দরভাবে পরিচালিত হতে থাকবে। আমরা অনেক সময় কী করি, যখন আমরা টেনশনে থাকি, অতিরিক্ত চিন্তায় থাকি, তখন আমরা কাটা কাটা শ্বাস নিই। এরকম আমরা এই যে গভীর শ্বাস, এই শ্বাস নিই না। আমরা যখন হতাশায় থাকি বা খুব টেনশনের মধ্যে থাকি, এরকম শ্বাস নিই, এরকম কাটা কাটা শ্বাস নিই, যেটা আমাদের বুক পর্যন্তই পৌঁছায় না, তারপরে তো ব্রেন অনেক দূর। তো তার জন্যে আমাদের যারা মনোবিদ আছেন, যারা ডাক্তারবাবু আছেন, তারা বলছেন যে বুক ভরে শ্বাস নিন, এতটা পরিমাণ শ্বাস নেবেন যেন আপনার এই এই মধ্যচ্ছদায় গিয়ে যেন শ্বাসটা আঘাত করে। এবং মধ্যচ্ছদায় গিয়ে যদি শ্বাসটা আঘাত করে, তখন সেখানে যে ফ্রেনিক নার্ভ আছে সে কিন্তু অ্যাক্টিভ হয়। এবং ফ্রেনিক নার্ভ যদি অ্যাক্টিভ হয়, তার কাজ হচ্ছে বাকি নার্ভগুলোকে শান্ত করা। এই জন্য প্রথম সাজেশন দেওয়া হয় যে ব্রিদিং এক্সারসাইজ করুন, অর্থাৎ বুক ভর্তি শ্বাস নেওয়ার একমাত্র উপায় হচ্ছে অনুলোম বিলোম। অ্যাংজাইটির প্রথম এক্সারসাইজ হচ্ছে অনুলোম বিলোম। এরপর যেটা মনোবিদরা বলছেন, সেটা হচ্ছে হেল্পিং মাইন্ডেড হওয়া। আপনি যদি হেল্পিং মাইন্ডেড হন, যদি আপনি কাউকে সাহায্য করেন এবং সে যদি আনন্দিত হয়, তাকে দেখে দেখবেন আপনিও আনন্দিত হবেন। এবং এর ফলে এর একটা সুন্দর ফলাফল আছে, এর ভালো রেজাল্ট আছে। কি জানেন, আপনি যদি কোনো কারণে আনন্দিত হন, তখন আপনার ব্রেনে এন্ডরফিন নামক একটা হরমোন ক্ষরিত হয়। এন্ডরফিন আমাদের ভালো কাজের জন্য আমাদের দরকারি। এন্ডরফিন আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের মনকে সতেজ রাখে। তো হেল্পিং মাইন্ডেড হন। আপনি টাকা পয়সা দিয়ে যে হেল্প করতে হবে তা তো নয়, যে কোনো রকমভাবে মানুষকে হেল্প করতে পারেন। তো আজ থেকে হেল্পিং মাইন্ডেড হয়ে যান। এরপরে যেটা সাজেশন, সেটা হলো যে নিয়মিত প্রেয়ার করুন। আপনার ঘরে যদি আপনার যে ঈশ্বর আছেন, আল্লাহ আছেন বা গড আছেন, যেই আছেন, তার কাছে প্রেয়ার করুন। দেখবেন মুসলিমরা যখন মসজিদে গিয়ে প্রেয়ার করছে, যারা খ্রিস্টান আছে তারা যে প্রেয়ার করছে, আমরা হিন্দুরা সাধারণত আমরা ঠাকুর ঘরে বসে প্রেয়ার করি। এটা করুন, মন শান্ত হবে। যত যত কথা আছে, আপনার কথা অন্য কেউ শোনেনি, আপনি আপনার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আপনি সেই কথাগুলো বলুন। নিজের মনে শান্ত হন, মন খুলে সেগুলো আলোচনা করুন আপনি আপনার ঈশ্বরের সঙ্গে। এরপরে সর্বশেষ আমার যেটা সাজেশন, সেটা হলো মাইন্ড কন্ট্রোল করতে হবে। মাইন্ড কন্ট্রোল করতে গেলে মেডিটেশন বা ধ্যান করতে হবে।
এই মেডিটেশন বা ধ্যানের বিষয়ে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, মেডিটেশন বা ধ্যানের বিষয়ে সম্পূর্ণ গাইড দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজ অ্যাংজাইটি নিয়ে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিলাম। এরপরে ডিপ্রেশন নিয়ে আলোচনা করব অন্য এক ভিডিওতে, এবং পরবর্তী একটা ভিডিওতে সম্পূর্ণ এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি নিয়ে সম্পূর্ণ একটা বিস্তারিত আলোচনায় আসব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।